সুপ্রিয় শিক্ষার্থী, পঞ্চম শ্রেণীর ভিডিও ক্লাসে তোমাদের স্বাগতম। আমি রণজিৎ সরকার। আজকে আলোচনা করব অধ্যায় 13 উপাত্ত বিন্যস্তকরণ সম্পর্কে। আমরা গত ক্লাসে শিখেছিলাম সময় সম্পর্কিত সমস্যার সমাধান। তাহলে আজকে আমাদের একেবারেই নতুন ক্লাস, নতুন অধ্যায়ের। এই অধ্যায়ের অঙ্কগুলো সমাধান করার জন্য মূলত আমাদের যা যা জানা প্রয়োজন সেই বিষয়গুলো নিয়েই আজকের ক্লাস। তাহলে উপাত্ত বিন্যস্তকরণ, প্রথমে আমরা জানব উপাত্তটা কী। তাহলে উপাত্ত হচ্ছে, তোমরা নোট নিবে, উপাত্ত সংখ্যার মাধ্যমে তথ্য উপস্থাপনকে উপাত্ত বলে। তাহলে উপাত্ত কাকে বলে? সংখ্যার মাধ্যমে তথ্য উপস্থাপন করাকে উপাত্ত বলে। এখন আমরা বুঝে নেব যে উপাত্তগুলো কি। যেমন মনে করো 5 জন শিক্ষার্থীর ওজন যথাক্রমে 30, 32, 25, 29, 35 কেজি। এই যে খেয়াল করো যে 5 জন শিক্ষার্থীর ওজন সংখ্যায় দেওয়া আছে 30, 32, 25, 29। এই যে সংখ্যাগুলো, এগুলোই হলো তথ্য। 5 জন শিক্ষার্থীর কিসের তথ্য? ওজনের তথ্য। এই তথ্যগুলোকে আমরা সংখ্যার মাধ্যমে প্রকাশ করেছি। এই সংখ্যাগুলো এখানে হচ্ছে উপাত্ত। তাহলে আমরা ক্লিয়ার হলাম উপাত্ত কি। পরিসংখ্যান, উপাত্তকে আমরা আবার বলতে পারি পরিসংখ্যানের কাঁচামাল। আমরা উঁচু ক্লাসে শিখবো এই অঙ্কগুলো পরিসংখ্যানে থাকে। এখন আমাদের উপাত্ত বিন্যস্তকরণের মধ্যে এটা পেয়েছি, এই সংখ্যাগুলোই হচ্ছে উপাত্ত। এখন আমরা দেখব উপাত্তর প্রকারভেদ। উপাত্ত হলো 2 প্রকার। উপাত্ত 2 প্রকার, যথা 1 বিন্যস্ত উপাত্ত, 2 অবিন্যস্ত উপাত্ত। তাহলে বিন্যস্ত উপাত্ত যেহেতু লিখেছি, আমরা বিন্যস্ত উপাত্তটা আলোচনা করে নিই। বিন্যস্ত উপাত্ত কাকে বলে? তাহলে আমরা লিখব যে উপাত্তগুলো মানের বৈশিষ্ট্য অনুযায়ী সাজানো থাকে, তাই বা তাকে বিন্যস্ত উপাত্ত বলে। তাহলে বিন্যস্ত উপাত্তগুলো আমরা কি পেলাম? যে উপাত্তগুলো মানের বৈশিষ্ট্য অনুযায়ী সাজানো থাকে তাকে বিন্যস্ত উপাত্ত বলে। একটু আমরা উদাহরণ দেখে নেব। যেমন 5, 8, 10, 15, 23। এখানে দেখো 5টা সংখ্যা লিখেছি, আর একটা লিখছি, এটা একটা, আর একটা লিখছি আমরা 8, 5, 15, 10, 21। দুটো জিনিস খেয়াল করলে দেখো, এখানে আমরা 5, 8, 10, 15, 23 ছোট থেকে বড় ক্রমে সাজিয়েছি। তাহলে এটা একটা বৈশিষ্ট্য অনুযায়ী সাজানো আছে, এটাই হলো বিন্যস্ত উপাত্ত। আর এখানে খেয়াল করো, বড়, ছোট, বড়, আবার ছোট, আবার বড়। তাহলে এটা কিন্তু বৈশিষ্ট্য অনুযায়ী সাজানো না। এটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তাহলে বিন্যস্ত উপাত্ত আমরা দেখলাম বৈশিষ্ট্য অনুযায়ী সাজানো, বড় থেকে ছোট। আবার এমনও হতে পারে 5, 4, 3, 2। এটা হলো বড় থেকে ছোট, এটা ছোট থেকে বড়, এরকম সাজানো থাকবে। ওকে।
এবার আমরা শিখব 2 নম্বর অবিন্যস্ত উপাত্ত। অবিন্যস্ত উপাত্ত। আমরা একটু আগে অবিন্যস্ত উপাত্ত দেখেছি, এখন সংখ্যা লিখব। সংখ্যা অর্থাৎ কাকে বলে? একই কথা, যে উপাত্তগুলো মানের কোনো যে উপাত্তগুলো মানের কোনো বৈশিষ্ট্য অনুযায়ী সাজানো থাকে না, তাই অবিন্যস্ত উপাত্ত, বা তাকে অবিন্যস্ত উপাত্ত বলে। তোমরা লিখতে পারো যে উপাত্তগুলো মানের কোনো বৈশিষ্ট্য অনুযায়ী সাজানো থাকে না, তাই অবিন্যস্ত উপাত্ত বা তাকে অবিন্যস্ত উপাত্ত বলে। এটা তোমরা লিখে নিবে। যেমন আমরা উদাহরণ দেখে নেব, তো আগেও দেখেছিলাম 15, 12, 13, 8, 9। এটা কোনো ক্রম নাই। 15 বড়, 12 ছোট, আবার তারপরে বড়, তারপরে ছোট, তারপরে বড়, অর্থাৎ এলোমেলোভাবে সাজানো থাকে সংখ্যাগুলো। এগুলোকে অবিন্যস্ত উপাত্ত বলে। আমরা এভাবেও লিখতে পারি যে উপাত্তগুলো এলোমেলোভাবে সাজানো থাকে, কোনো মানের বৈশিষ্ট্য অনুযায়ী না থেকে। তাহলে আমরা শিখলাম উপাত্ত বিষয়টা কি, উপাত্তের প্রকারভেদ, প্রকারভেদের সংজ্ঞা এবং প্রকারভেদ উদাহরণ সহ আমরা দেখে নিয়েছি। এখন আমরা আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখব, শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধান। তাহলে শ্রেণী ব্যবধানটা কি, এটা আমরা লিখে নিই। প্রত্যেক শ্রেণীর সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের ব্যবধান বা পার্থক্যই হচ্ছে শ্রেণী ব্যবধান। তাহলে ব্যবধান শব্দের অর্থটা আমরা বুঝে নিলাম। ব্যবধান অর্থ পার্থক্য। তাহলে এখন বলছে প্রত্যেক শ্রেণীর সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের পার্থক্যই হচ্ছে শ্রেণী ব্যবধান। আমরা উদাহরণ দেখি। যেমন আমরা দেখেছি ক্লাস 4-এ তোমরা করেছো 5 থেকে 9, 10 থেকে 14, 15 থেকে 19, উপরে লিখেছিলে শ্রেণী ব্যবধান দিয়ে এরকম বিভিন্ন সংখ্যা লিখতে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 3টা শ্রেণী আছে। এই যে শ্রেণীর সর্বোচ্চ এইটা, আর এটা হলো সর্বনিম্ন, এদের মানের যে পার্থক্য এটা হলো শ্রেণী ব্যবধান। তাহলে শ্রেণী ব্যবধান এখানে আমরা দেখতে পাচ্ছি কয়টা, 1টা, 2টা, 3টা শ্রেণীর। প্রশ্ন থাকতে পারে এরকম যে 10 থেকে 14 শ্রেণীর এই জায়গাটা, 10 থেকে 14 শ্রেণীতে শ্রেণী ব্যবধান কত? শ্রেণী ব্যবধান কত? তোমরা কি বলবে? সাথে সাথে তোমরা বলে দিবে যে 4। 14 থেকে 10 বিয়োগ করে বলে দিবে 4। আসলে এটি সঠিক উত্তর না। শ্রেণী ব্যবধানের ক্ষেত্রে আমরা গণনাটা একটু আলাদাভাবে করে থাকি, একবারে কর গুণে গণনা করি। এই দেখো 10 থেকে 14, খেয়াল করো 10 থেকে 14, তাহলে 10কে আমি কাউন্ট করছি, 10, 11, 12, 13, 14। তাহলে এই শ্রেণীর ব্যবধান কত? 4 আর 1-এ 5। তাহলে এই শ্রেণীর ব্যবধান হবে 5। কি করে বললাম? 10 থেকে কাউন্ট করা শুরু করেছি। এবং এটা করো 5 থেকে 9 শ্রেণী ব্যবধান কত? তাহলে তোমরা কি করবে? 5 সহ যেই সংখ্যা থেকে শুরু সেটা সহ গুনবে, 5, 6, 7, 8, 9। তাহলে প্রত্যেক শ্রেণী ব্যবধান এখানে 5। এটা ছিল আমাদের শ্রেণী ব্যবধান। এরপরে আমরা যখন উপাত্তগুলোকে বিন্যস্ত করব, সারণীতে সাজাবো, তখন আমরা ট্যালি চিহ্ন সম্পর্কে আলোচনা করব। এখন আমরা এই প্রশ্নটার সমাধান করব। এখানে কতগুলো উপাত্ত দেয়া আছে, সেগুলোকে বিন্যস্ত করতে হবে। তাহলে আমরা একটু আগেই শিখলাম উপাত্তগুলো বিন্যস্ত করা। এটা সংঘাতেই শিখেছিলাম, ছোট থেকে বড় বা বড় থেকে ক্রমে সাজাতে হবে। তাহলে এটা সাজানোর একটা সহজ পদ্ধতি আছে। আমরা বিভিন্নজন বিভিন্নভাবে যদিও এটা সাজিয়ে থাকি,
আমি একটু ভিন্নভাবেই খুব সহজে এটা দেখাচ্ছি। দেখো, আমরা যদি উপাত্তগুলো খেয়াল করি তাহলে এখানে দেখতে পারবো ম্যাক্সিমাম যে সব অঙ্কগুলোই আছে 10-এর ঘরের এবং 20-এর ঘরের। তাহলে অঙ্কগুলোর মধ্যে আছে 10-এর ঘরের আর 20-এর ঘরে, এর আগে অর্থাৎ 30-এর বা 10-এর আগের ঘরের কোনো অঙ্ক নেই। তাহলে আমরা কি করতে পারি, আমরা 10-এর অঙ্কগুলো ঘরের একদিকে সাজিয়ে দিতে পারি। তাহলে 10-এর ঘরে সাজিয়ে নিই 18, 10, 12, 19। এটা কিন্তু রাফ। 18, 10, 12, 19, 18, 18, 17, 18, 18, 17, এরপরে 19, 18, 17, 19, 18, 17, 16। তাহলে 10-এর ঘরের অঙ্কগুলো আমি সিরিয়ালে সাজিয়ে নিলাম। এবার আমি কি করব, 20-এর গুলোকেও এইভাবে লিখব। 20, 25, 26, 20, 25, 26, 23, 26, 21, 23, 26, 21, এরপরে 25, 20, 25, 20, 21। দেখো, এটা কেন করলাম বুঝতে পারবে এখনই। আমাদেরকে তো ছোট থেকে বড় ক্রমে সাজাতে হবে, তাই না? তাহলে আমরা লিখে নিই সমাধান। উপাত্তগুলো বিন্যস্ত করা হলো। তাহলে আমরা এই লাইনে সবচেয়ে ছোট সংখ্যা প্রথমে পাচ্ছি 10। 10-এর পরে চোখ বুলালে আমরা দেখতে পারি 10 একবার আছে। 10-এর পরে 12, 12 সংখ্যাটিও একবার আছে। আমরা লিখে নিব 10, 12। 12-র পরবর্তী ছোট সংখ্যা আমরা দেখতে পাচ্ছি এখানে 16। 16 কয়বার আছে? একবার। তাহলে 16 লিখে নিব। 16-র পরবর্তী সংখ্যা দেখতে পাচ্ছি আমরা কত? 17। 17 আছে একবার, দুইবার। তাহলে 17 আমরা দুইবার লিখব পরপর। একই সংখ্যা যতবার থাকবে ততবারই লিখতে হবে। এরপরে 18। 18 একবার, দুইবার, তিনবার, চারবার। 18 আছে চারবার। 1, 2, 3, 4। 18-র পরবর্তী সংখ্যা আমরা কত পাচ্ছি? 19। 19 আছে দুইবার। দেখো কত সহজেই আমরা এগুলোকে লিখতে পাচ্ছি। আমাদেরকে খুঁজতে হচ্ছে না, এইভাবে খুঁজতে হচ্ছে না 20, 25, 26, 26, 26, 18 এইভাবে খুঁজতে হচ্ছে না। আমি যদি এইভাবে সাজিয়ে নিই তাহলে কত সহজেই লিখতে পারলাম। এরপরে আমরা যাব 20। 20-এর ঘরে সবচেয়ে ছোট সংখ্যা 20ই। 20 আছে একবার, দুইবার। দুইবার 20 লিখে নেব। এরপরে দেখতে পাচ্ছি আমাদের 21। 20-এর পরবর্তী সংখ্যা 21। 21 আছে কয়বার? দুইবার। 21-এর পরবর্তী সংখ্যা দেখতে পাচ্ছি কত? 23। একবার আছে 23। 23 একবারই লিখবো আমরা। এরপরে 24। 24 নেই। 25 আছে। 25 একবার, দুইবার। 25-এর পরবর্তী সংখ্যা কত? 26। 26 একবার, দুইবার। আমরা দুইবার 26 লিখে নেব। 26। তাহলে এই যে উপাত্তগুলো ছোট থেকে বড় সাজালাম, আমরা লিখলাম যে উপাত্তগুলোকে বিন্যস্ত করা হলো। দিয়ে কি করলাম? ছোট থেকে বড় ক্রমে। তাহলে এখন আমরা দেখব আমাদের উপাত্ত সংখ্যা 20টা। এটা 20 মিলেছে নাকি? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 10 জোড়া 20টি, অর্থাৎ সঠিক হয়েছে। তাহলে আমরা কিন্তু এটাকে যখন পৃথক করে নিলাম, যে 10-এর ঘরের অঙ্কগুলো একদিকে লিখি, সংখ্যাগুলো 20-এর ঘরের একদিকে লিখি, তারপরে বিন্যস্ত করতে গেলাম, এটা খুবই সহজ হয়ে গেল। এখন তোমরা যদি এর চেয়ে সহজেই তোমাদের কাছে মনে হয় যে এখান থেকেই লিখবে, তোমরা লিখতে পারো, আমার কোনো সমস্যা নেই। যার যেভাবে সহজ মনে হবে আমরা সেভাবেই উপস্থাপন করব। তাহলে আমরা আজকে শিখলাম কি? আজকের যে অধ্যায়টা, এটা হলো উপাত্ত বিন্যস্তকরণ। এই উপাত্ত কি আমরা এটা শিখেছি। উপাত্ত হচ্ছে কি? সংখ্যার মাধ্যমে তথ্য উপস্থাপন করা। এরপরে আমরা শিখলাম উপাত্তর প্রকারভেদ, আমরা শিখলাম শ্রেণী ব্যবধান, সেই সাথে আমরা একটা প্রশ্নের সমাধান করেছি উপাত্ত বিন্যস্তকরণ।
তো আমরা এর পরবর্তীতে শিখব ট্যালি চিহ্ন এবং উপাত্তগুলোকে সারণীবদ্ধকরণ। তাহলে তোমরা আজকের জন্য এই পর্যন্তই প্র্যাকটিস করবে, এই জিনিসগুলো খুব ভালো করে রপ্ত করবে, আর তোমরা তোমাদের পাঠ্য বইয়ের HW করবে। তাহলে তোমরা তোমাদের বাড়ির কাজটা নোট নিয়ে নাও। 152 পৃষ্ঠার ক শাখার শিক্ষার্থীদের বাড়ির কাজ যেটা দেওয়া আছে জমা দেওয়ার সংখ্যা, সেটাকে শুধু কি করবে, বিন্যস্ত করবে। এইভাবে করতে পারো, এটা তোমরা তোমাদের মতো করে করে দেখাবে। তাহলে তোমরা সবাই ভালো থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলবে, মাস্ক পরিধান করবে, আর কি করতে হবে বলো তো? হ্যাঁ, বারবার হাত ধুতে হবে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের সুস্থতা কামনা করে আজকে শেষ করছি। আবার পরবর্তী ক্লাসে দেখা হবে। সবাই ভালো থাকো, ধন্যবাদ।